Hello বন্ধুরা, ওয়েলকাম টু another video in the channel Autism with Koirav. অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব বলে এসেছি সেটা হলো যে আপনাদের মধ্যে বা সবার মধ্যে প্রথমেই একটা আমরা যাদের বলেছি যে অটিজম আছে আমার ছেলের, তো সবারই একটা ফার্স্ট প্রশ্ন আসে যে কখন অ্যাকচুয়ালি আমরা বুঝলাম যে কৈরবের একটা অ্যাসেসমেন্ট চাই বা অ্যাসেসমেন্ট দরকার। কি করে বুঝবো, মানে সেটা আপনাদের ছেলে মেয়ের ক্ষেত্রেও হতে পারে যে কি করে আপনারা বুঝবেন যে হ্যাঁ কোন বয়সে গিয়ে বুঝবেন যে হ্যাঁ একটা অ্যাসেসমেন্টের দরকার আছে আপনার ছেলে বা মেয়ের, যে কোন সময়। তো সেই প্রশ্নের উত্তর আজকে আমরা দেব যে আমরা কি করে বুঝেছিলাম যে কখন দরকার কৈরবের অ্যাসেসমেন্টের। সো সেটা বলতে গেলে সেটা হলো যে কৈরবের আফটার বার্থ কোনো রকম প্রবলেম ছিল না বা ডিউরিং বার্থও কোনো রকম প্রবলেম ছিল না। কৈরব 1 বছর পর্যন্ত যেরকমভাবে নর্মাল একটা বাচ্চা হাঁটতে শেখা, বসতে পারা, উল্টানো, সবকিছুই হামা দেওয়া সবটাই নিজে থেকে সবকিছুই সময়ের মতন করেই হয়েছে। কিন্তু যেটা প্রবলেম দেখা দিল আফটার 18 মান্থ, যখন কৈরবের কোনো স্পিচ আসলো না, আস্তে আস্তে দেখেছিলাম যে আই কন্ট্যাক্ট চলে যাচ্ছে, আই কন্ট্যাক্ট করছে না কৈরব, আমাদের দিকে তাকাতো না, কৈরব ডাকলে সাড়া দিত না। অ্যাকচুয়ালি আমরা ওকে কৈরব বলে তখন বাড়িতেই ডাকা শুরু করলাম যখন ও ডায়াগনোসড হয়েছে, সেটা অনেক পরে, তো সেটা ব্যাপারে আমি পরে আসবো আমরা। বাট ওর অ্যাকচুয়ালি ডাকনাম পাপা ছিল বাড়িতে, তো পাপা বলে আমরা সবাই ডাকতাম, তো কোনো সাড়া দিত না। তো আমরা অদ্ভুত রেসপন্স দিত না, যেটা একটা 1.5 বছর একটা বাচ্চা, তো সেই রেসপন্সে হাসবে, তাকাবে। আমি তো এমন দেখেছি যে 6 মাস 7 মাসে বাচ্চাকেও তার নাম ধরে ডাকলে সে তাকায়, হাসে, কিন্তু কৈরবের মধ্যে কোনো রকম এই কোনো রকম সিমটমস ছিল না যে তাকাচ্ছে বা হাসছে, নিজের জগতে নিজের মতন করে হয়েই থাকতো। তো তখন আমরা আস্তে আস্তে আমাদের পেডিয়াট্রিক যে দেখে কৈরবকে ছোট থেকে, তার কাছে যাই, তাকে আমরা বলি যে ওর কোনো স্পিচ নেই আর প্রচন্ড দুরন্ত, প্রচন্ড হাইপার হচ্ছে। যত মানে 18 মাস 19 মাসের পরে যত দিন গড়াতে শুরু করলো আস্তে আস্তে কৈরব হাইপার হতে শুরু করলো, প্রচন্ড পরিমাণে দুরন্ত পানা, এদিক ওদিক ছোটাছুটি, মিনিংলেস ছোটাছুটি যেটাকে বলে, কন্ট্রোল করা যেত না, আনকন্ট্রোলেবল হয়ে গেছিল। মানে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যেত না, এমন করতো যেন মনে হতো লাফ দিয়ে বেরিয়ে যাবে কোল থেকে। তো এই সব সিমটমস গুলো আমরা আস্তে আস্তে লক্ষ্য করলাম। তারপরে যখন আমরা ডাক্তারবাবুকে বললাম আমাদের যে পেডিয়াট্রিক কৈরবের, সে বলেছিল যে আমাদের 2 বছর না হলে কোনো অ্যাসেসমেন্ট করা যাবে না, তো আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। তো এই স্প্রেকটাও আপনি তখনই বুঝতে পারবেন, তখন আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ ডেভেলপমেন্ট ডিলে হচ্ছে। কারণ একটা বাচ্চা 2 বছরে গিয়েও কথা বলছে না বা কোনো মুখে আওয়াজ নেই। কৈরব যখন ওর 7-8 মাস বয়স, তখন প্রথম হঠাৎ করে 2-3 বার কিছু সাউন্ড করেছিল, যেরকম বাবা বউ এরকম টাইপের কিছু একটা সাউন্ড করেছিল, কিন্তু তারপর থেকে একেবারে পুরো স্টপ হয়ে গেল। আর কোনো চেঞ্জ ইন সাউন্ড আমরা দেখতে পাইনি ওর মধ্যে, কোনো রকম আওয়াজ, পুরো মিউটেড হয়ে গেছিল। শুধু যেরকম নর্মাল একটা বাচ্চা চেঁচায় ওরকম চেঁচাতো, আর নাহলে কাঁদতো, এছাড়া আর কোনো সাউন্ড বলতে আর কিছু ছিল না ওর মধ্যে। যখন কৈরবের 2 বছর হলো, তারপর আমরা কৈরবের অ্যাসেসমেন্টটা করাই। এবার অ্যাসেসমেন্ট যখন করালাম, আমাদের ওখানে আমরা দেখতে পেলাম যে কৈরবের মাইল্ড অটিজম আছে উইথ হাই এডিএইচডি। এবার তো তারপর আমাদের ওখান থেকেই বলা হলো যে ওকে অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি আর বিহেভিয়ারাল থেরাপি দিতে হবে। এবার তো আমরা সেগুলো যথারীতি ইমিডিয়েটলি স্টার্ট করি। তো একটার পর একটা যেরকম আমরা থেরাপিস্টের সন্ধান পাই সেরকম আমরা স্টার্ট করি। এবার যেটা মেন আমাদের হয়েছিল সেটা হচ্ছে, আমরা যখন এটা জানতে পারি, যেহেতু আমরা এই ব্যাপারে একেবারেই কিছু জানতাম না অটিজমের ব্যাপারে, একদমই আমরা প্রচন্ড ডিমোটিভেট হয়ে যাই, প্রচন্ড ক্লুলেস হয়ে যাই। যে মানে সব থেকে আগে তো যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের সাথেই কেন এত তো
মানে প্রবলেমস থাকে মানুষের, তো এরকম একটা ডিসঅর্ডার কেন? অ্যাকচুয়ালি মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যেটা প্রথমেই জানতে পারি যে ডিজিজ হলে তার ওষুধ আছে, কিন্তু ডিসঅর্ডার হলে তার কোনো মেডিসিন নেই। এবার স্পেকট্রাম ইজ আ ডিসঅর্ডার, নট আ ডিজিজ। এবার ডিজিজ যদি হতো তাও না হয় ওষুধ দিয়ে তাকে সারানো যেত, কিন্তু ডিসঅর্ডারের ক্ষেত্রে শুধুই থেরাপি ভরসা, এছাড়া আর কোনো উপায় নেই আমাদের নিজেদেরকে বাঁচানোর বা সন্তানটাকে বাঁচানোর মতো। তো আমরা কি করব না করব সেটা নিয়ে তো আমাদেরকে থেরাপিস্ট ছাড়া আর আমাদের কোনো উপায় ছিল না, কারণ এটা সেরকম ভাবে তো কোনো ডাক্তারও হয় না যে আমরা ডাক্তারের কাছে যাব, কারণ কোনো মেডিসিন হয় না। তো থেরাপিস্টদের কাছেই আমরা যেতে শুরু করি এবং সেখানেই কৈরবের ট্রিটমেন্ট স্টার্ট হয়। এবার যেটা একটা সব থেকে বড় প্রবলেম, সেটা কলকাতাতে বলুন বা অন্য যে কোনো জায়গাতেই বলুন, সেটা হচ্ছে আপনাদেরকে ডিমোটিভেট করবে প্রচন্ড, এমন করবে যে আপনাকে পুরোপুরি মিসগাইড করবে এবং আপনি ক্লুলেস হয়ে পড়বেন। আপনাকে বলা হবে যে না, এটাতে কিছু করা যায় না, এটাকে নিয়েই জীবনে চলতে হবে, এটার এখান স্পেকট্রাম থেকে কোনোদিন বের করা যায় না। হ্যাঁ, এটা সত্যি যে স্পেকট্রাম থেকে কোনোদিন বের করা যায় না, এটা আমরা যেরকম সত্যি, কিন্তু একটা জিনিস এটাও সত্যি যে স্পেকট্রাম থেকে আমরা ছেলে মেয়েকে ডেভেলপ করতে পারবেন। ওই চ্যালেঞ্জেস গুলোকে কি করে আপনি নর্মাল ওয়ার্ল্ডে কি করে ওই চ্যালেঞ্জেস গুলোকে নিজের ক্যাপাবিলিটি দিয়ে সেই চ্যালেঞ্জেস গুলোকে ফেস করতে পারবে, সেটা থেকে কিন্তু সেটা করা যায়। বাট সেইগুলো কিন্তু আমাকে বা আমার ওয়াইফকে আমরা যখন থেরাপি সেন্টারে গিয়ে জিজ্ঞেস করতাম, আমরা হতভাগ্যের মতন ঘুরতাম থেরাপি সেন্টারগুলোতে, তখন কিন্তু আমাদের প্রচুর মিসগাইডেন্স এসছে। বাট গড গ্রেস, আমাদের ওপর ভগবানের আশীর্বাদ বলুন, আপনাদের ভালোবাসা, সবটাই আমি যদি বলি যেভাবেই হোক না কেন, আমরা কিছু ভালো থেরাপিস্টের সংস্পর্শে আসি, অনেক ইন্টারনেট ঘেটেছি, অনেক থেরাপি সেন্টারে ফোন করেছি, এক একজন নানান রকম, অনেক লোক প্যাকেজের কথা বলে, অনেক লোক বলে আবার অ্যাসেসমেন্ট করাতে হবে, সেটার জন্য টাকা দিতে হবে, টাকার চাহিদা তো শেষ নেই। মানে প্রচুর আপনাকে থেরাপি, যে কোনো সেন্টারে আপনি যাবেন, এই সেন্টার থেকে বলবে এই আপনার এই অ্যাসেসমেন্ট আমরা দেখবো না, এটা ভ্যালিড নয়। কিন্তু আমি যেখান থেকে করিয়েছিলাম, যে অ্যাসেসমেন্ট সেন্টার থেকে, আপনারা যদি চান আমি তাহলে লিঙ্কে তাদের ডেসক্রিপশন আর তাদের নাম দিয়ে দিতে পারি, ঠিকানাও দিয়ে দিতে পারি। আপনারাও যদি কারোর দরকার পড়ে আপনারা সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। বাট আমি মনে করি সেই অ্যাসেসমেন্টটা আমাদের ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম একদম ঠিকঠাক ছিল, কারণ আমি অনেক জায়গায় দেখিয়েছি, অনেক হসপিটাল দেখিয়েছি, তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, সেই অ্যাসেসমেন্টটা খারাপ হয়নি। রাদার দ্যান অনেক অনেক প্রতিষ্ঠান আছে কলকাতাতে, আমাদের সাব এরিয়াজে, ধরুন আমি দমদম চত্বরে, বেলঘরিয়া চত্বরে, যারা আপনাকে গেলে আপনার থেকে 5-6 হাজার টাকা নিয়ে নেবে, নিয়ে বলবে যে একটা অ্যাসেসমেন্ট করতে হবে, কিছুই করবে না, হয়তো দেখবেন একটা খাতা ভরা একটা কোশ্চেন আনসার ভর্তি একটা 2-4টে পেজের মধ্যে ওরা লিখে রেখেছে, সেটাকেই দিয়েই আপনাকে বলতে আনসার্স গুলোকে, ওটাই আপনার অ্যাসেসমেন্ট হয়ে 7 থেকে 8 হাজার টাকা আপনার কান মুলে নিয়ে নেবে, এর থেকে বেশি কিছু হবেও না। তো সবার প্রথমে আমি বলবো যে কখন ডায়াগনোস করবেন সেটা আপনাদের বাচ্চার কোন সময় ডায়াগনোসিস করবেন সেটা একদমই আপনাদের কে বুঝতে হবে। 1.5 বছর বা 2 বছরের মধ্যেই এই সিমটমটা ম্যাক্সিমাম বাচ্চাদের দেখা যায়, 90 to 95%। 2 বছরের পর এটা খুব একটা আসে না, বাট ম্যাক্সিমামটাই কিন্তু 1.5 থেকে 2 বছরের মধ্যেই হিট করে, কারণ পুরো ব্রেনটা রিভার্স হয়ে যায়, নিউরো ফাংশনাল ব্রেনটা পুরোপুরি রিভার্স হয়, আর তখনই আপনার বুঝতে পারবেন যে সামথিং ইজ রং, মানে যেটা অন্য বাচ্চারা করছে সেটা আমার বাচ্চা করছে না, কেন করছে না? আপনি দেখবেন তার জন্য সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে বাবা মায়েদেরকে বাচ্চাটার সাথে টাইম স্পেন্ড করতে হবে, তবেই তারা বুঝতে পারবে যে বাচ্চাটার মধ্যে চেঞ্জ, মানে বাচ্চাটার মধ্যে ঠিকঠাক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। কারণ আমরা এমনও দেখেছি থেরাপি সেন্টারে গিয়ে যে বাবা মায়েরা গাড়িতে বসে আছে, আয়া গিয়ে থেরাপিস্টের কাছে গিয়ে থেরাপি নিচ্ছে, দেখছে, প্যারেন্টাল কাউন্সিলিং করছে, যেটা মানে আমাদের কাছে বেসলেস লেগেছে। মানে যেই বাবা মায়েরা যে বাচ্চাটার অটিজম আছে, সেই বাচ্চাটার অটিজম জানার পরে তারা যখন প্যারেন্ট কাউন্সিলিং এ তাদের আয়াদের পাঠায়,
তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যাই হোক আমি সেই ব্যাপারে বলতে চাই না বিশেষ কিছু। বাট একটা জিনিসই বলবো যে বাচ্চাকে সময় দিন, প্রচুর সময় দিন। এই সময় যখন আপনি বুঝতে পারবেন সামথিং ইজ গোয়িং রং উইথ ইউর চাইল্ড, সো আপনাকে প্রচন্ড পরিমাণে আপনার বাচ্চাকে স্ক্রিনিং করতে হবে, আপনাকে পার্সোনালি স্ক্রিনিং করতে হবে। আর কোন কোন মাসে আপনার কি আপনার বাচ্চা কি করেছে সেটা মনে রাখতে হবে, সেটা কিন্তু একটা জায়গায় লিখে রাখ। যদি মনে রাখতে পারেন, না পারেন, ভুলে যান, ওগুলো লিখে রাখবেন। আমার যেটা ছিল আমার মনে থাকতো, আমি মনে রাখতে পারতাম বলে আমি লিখিনি। বাট আমি অনেককে দেখেছি যে প্রশ্নগুলো এক্সাক্ট উত্তর যদি আপনি না দেন তাহলে অ্যাসেসমেন্ট কিন্তু ভুল আসবে। ভুল আসলে আপনার বাচ্চা হয়তো মাইল্ড অটিজম আছে হয়তো, বা হয়তো খুব গ্রেড খুব কম, বাট আপনার এসে যাবে সিভিয়ার। তো ওই ট্রিটমেন্টটাই অন্যরকম হয়ে যাবে, থেরাপিগুলো অন্যরকম হয়ে যাবে, যেটা দরকার নেই। কিন্তু আপনাদেরকে খুব পিন পয়েন্ট আনসার দিতে হবে যখন আপনারা এই অ্যাসেসমেন্ট করবেন। খুব পিন পয়েন্ট এক্সাক্ট আনসারটা দেবেন, কোনো বায়াসনেস রাখবেন না। আমার ছেলে এটা বললে আমার ছেলে বেড়ে যাবে, রেজাল্ট খারাপ আসবে, একদমই ভাববেন না। কারণ আজকে আপনি যে লুকোবেন জিনিসটা, ওর ভেতরে কিন্তু ওই জিনিসটা কিন্তু লুকিয়ে থেকে যাবে, সেটার কোনো ট্রিটমেন্ট হবে না, ভবিষ্যতে গিয়ে বিশাল আকার নেবে। ও অনেক স্ট্রঙ্গার হয়ে যাবে, যখন 5 বছর 6 বছর বয়স হয়ে যাবে, তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে ওর মধ্যে কিছু ল্যাপসেশন থেকে গেছে, আমাদের ট্রিটমেন্ট ঠিক হয়নি। কিন্তু জাস্ট এটাই যদি আমাদের লক্ষ্য থাকে যে সমাজকে আমরা জানতে দেব না আমার বাচ্চার এই প্রবলেম আছে, সেটা নিয়ে আমরা যদি চলি, তাহলে যেটা হবে আপনার বাচ্চাটাই ভবিষ্যতে গিয়ে ভুগবে, আর কিছুই হবে না। তখন আপনি আপনার বাচ্চাটাকে সামলাতে পারবেন না। তো আমাদের দুজনের তরফ থেকেই একটাই অনুরোধ, সব বাবা মায়েদেরকে, যে সময় দিন নিজের বাচ্চাকে। চাকরি বাকরি, রোজগার, বিজনেস সবই থাকবে, কিন্তু এই স্পেকট্রামে যে বাচ্চাগুলো চলে যাচ্ছে বা যাওয়ার চান্সেস থাকছে এখনকার দিনে ম্যাক্সিমাম, যেটা আমি দেখি যে মোবাইল ফোন থেকে ভার্চুয়াল অটিজম ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা একটা নিজের বাচ্চারা নিজেদের একটা জগৎ ক্রিয়েট করে ফেলছে এই ভার্চুয়াল অটিজমের। এবারে তারা এই ফোনের বাইরে বেরোতে পারছে না। এটা একটা বিশাল বড় আকার নিচ্ছে নেক্সট জেনারেশনের কাছে, এই আসছে যে সময়ে এটা একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে। তো আমরা সেই ব্যাপারেও আসবো, আমরা কি করে, আমাদের ছেলেরও ছিল কিছুটা হলেও, কারণ আমরাও নিউক্লিয়ার ফ্যামিলি, আমিও অফিস বেরোতাম, আমিও থাকতাম না সবসময়, বা থাকতে পারি না। ওর মাও রান্না বান্নার কাজ করে, তো আমার মা আর আমার ছেলে দুজনে হয়তো তখন অত সময় পেত না, বা ও শুনতে চায় না, আমার মার পক্ষেও কন্ট্রোল করা সম্ভব হয় না, কারণ সেও বয়স্ক মানুষ। তো কিছু কিছু সময় আমরা ফোন দিতে বাধ্য হয়েছি, কিছু করার থাকতো না। কিন্তু আমরা পরে বুঝতে পারতাম যে এই ফোনটা কতটা ডিট্যাচমেন্ট আনছে ওকে আমাদের সাথে, সোশ্যালাইজেশন করতে কতটা এফেক্ট হয়েছে। আর সেখান থেকে কি করে আমরা আস্তে আস্তে ফোন ওর থেকে কেড়ে নিয়েছি, আস্তে আস্তে টাইম কমিয়ে নিয়েছি, স্ক্রিনিং টাইম কি করে কমিয়েছি সব বলবো আপনাদেরকে, কিভাবে ধাপে ধাপে আমরা এগিয়েছি। একটার পর একটা ডে, একটার পর একটা সময় গেছে, একটা মাস গেছে, আমরা একটা একটা করে ডেভেলপ করেছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, এবং বোঝা যে আমার বাচ্চাটা পিছিয়ে পড়ছে। তো সেই পিছিয়ে পড়ছে কিনা সেটাকে আগে রিয়েলাইজ করতে হবে, তবে গিয়ে আপনি সেটা আপনার পেডিয়াট্রিককে বলতে পারবেন, তবে আপনার পেডিয়াট্রিক আপনাকে একটা দিশা দেখাতে পারবে যে আপনাকে একটা থেরাপি সেন্টারে যেতে হবে, বা যেখানে অ্যাসেসমেন্ট হয় সেখানে যেতে হবে, গিয়ে আপনাকে অ্যাসেসমেন্ট করাতে হবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার আদৌতেও কোনো প্রবলেম আছে নাকি কোনো প্রবলেম নেই। তো তারপর তো তার ট্রিটমেন্ট, তারপর তো এভরিথিং। তো এইগুলো নিয়েই আমরা আমাদের ভিডিও গুলো করব। তো কিভাবে আমরা কি করেছি না করেছি, কি কি থেরাপি দিয়েছি, এরপর আরো ভিডিও আসছে, আপনারা স্টে টিউনড, আপনারা সঙ্গে থাকুন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো জায়গায় মনে হয় আমরা কিছু মিস্টেক করছি বা কোনো দোষ ত্রুটি রয়ে যাচ্ছে, তাহলে আমাদের অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।